দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। শামসুল হক স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান। বৈশ্বিক মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমাদের শামসুল হক স্কুল এন্ড কলেজ অনলাইন ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখবে। অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের জন্য বিভিন্ন সময় প্রয়োজন হবে, আর এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হবে আশা করি। তো আমরা শুরু করে দিই আমাদের আজকের যে ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা আলোচনা করব, ব্যবসা শিক্ষা শাখা। তোমরা আমাদের বন্ধের আগে আমরা এই বিষয়ে খুব ভালো আলোচনা করেছি, আমরা শেষ করেছি। তবুও আমরা হিসাব করেছি যে এই অধ্যায়টি আবার তোমাদের পড়া প্রয়োজন, বা এই অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ যে তোমাদের ক বিভাগে দুইটি যে প্রশ্ন আর্থিক নিয়ে আসে অবশ্যই বাধ্যতামূলক এটা দিতেই হয়। আর এই জন্য আমরা হিসাব করেছি যে এই বিষয়টি আমরা আলোচনা করব, যেহেতু তোমাদের এটা একটা প্রয়োজনীয় বিষয়। এবং তোমাদের এই যে 20 নাম্বার, এই 20 নাম্বার এবং সৃজনশীলের 20 নাম্বার এবং নৈতিকও তোমরা এই দিক থেকে 5-6 নাম্বারের দিকে আসে। আশা করি তোমাদের এই ক্লাসটি তোমাদের প্রয়োজন হবে। তোমরা আমাদের এই ক্লাসটি মনোযোগ দিও। আমাদের আজকে ক্লাসের আলোচনার বিষয় হলো যে আমাদের হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী দশম অধ্যায়। এই ক্লাস থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয় রয়েছে যে আমরা আর্থিক বিবরণী কেন প্রস্তুত করব, আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়, আর্থিক বিবরণী প্রস্তুতের নিয়মাবলী, আর্থিক বিবরণীর বিভিন্ন ধাপসমূহ, আর্থিক বিবরণীর বিভিন্ন মৌলিক বিষয়, আর্থিক বিবরণীতে ব্যবহৃত সমন্বয় সমূহ, আর্থিক বিবরণীতে অঙ্কে কিভাবে প্রয়োগ করতে হয়, এই সমস্ত বিষয় আমরা এই ক্লাস থেকে দেখতে পাবো। প্রথমে আমরা জেনে নিই যে আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য সমূহ। একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবকালে আর্থিক যে ফলাফল নির্ণয় করা হয়, অর্থাৎ লাভ ক্ষতি নিরূপণ করা, এবং একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের যে মোট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব নিরূপণ করা, এ হলো আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্য। আমাদের এই নবম দশম শ্রেণীর বইতে আর্থিক বিবরণী দুইটি বিষয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এবং আরেকটি হচ্ছে সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যে রয়েছে, যে বিভিন্ন ধরনের মাল পণ্য ক্রয় করে বিক্রি করে থাকে, যে বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে দেওয়া হয়েছে। দেখো, আরেকটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ইঞ্জিনিয়ার, ডক্টর, উকিল, অডিটর, তারা সেবা প্রদান করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। শুরু আমরা এই দুইটি বিষয়ের মধ্যে আর্থিক বিবরণী যে দুইটি এই বিষয় আমরা আজকে ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আলোচনা করব। আর্থিক বিবরণী করার যে নিয়ম রয়েছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে, এখানে দুইটি অংশ, বিশদ আয় বিবরণী এবং আরেকটি হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক বিবরণী করার আগে আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব এই সকল বিষয়ে ভালো জ্ঞান রাখতে হবে। কারণ একজন শিক্ষার্থী এই সকল বিষয়ে ভালো জ্ঞান রাখতে পারলে তার হিসাব বিজ্ঞানের যে অঙ্ক রয়েছে, এই সমস্ত অঙ্কগুলো তার জন্য করা সহজ হয়। শিক্ষার্থী ক্লাস 9 থেকে যদি তার হিসাব সম্বন্ধে ভালো জ্ঞান রাখতে পারে বা আয়ত্ত করতে পারে, তো পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে তার অঙ্কের যে প্রয়োগের বিষয় রয়েছে সে অতি সহজে এগুলা সলভ করতে পারে, সহজে করতে। এজন্য আমাদের আর্থিক বিবরণীর যে বিষয়, এটা আসলে নতুন কোনো অঙ্ক নয়, এটা আমরা আগে করেছি বা আমরা এই সম্বন্ধে আমাদের জ্ঞান রয়েছে। আমরা আজকে বিভিন্ন ধাপগুলো আজকে আমরা আলোচনা করব, যে আয় ও ব্যয়ের মাধ্যমে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব ধারা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে আর্থিক বিবরণীর দুইটি অংশ, যে একটি অংশ হচ্ছে বিশদ আয় বিবরণী, আরেকটি অংশ হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। বিশদ আয় বিবরণীর মাধ্যমে মোট মুনাফা, 2 হচ্ছে পরিচালন মুনাফা, 3 নিট মুনাফা, এই তিনটি বিষয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। আর্থিক অবস্থা বিবরণীর ক্ষেত্রে আমরা দুইটি অংশ পাই, যে একটি অংশের মধ্যে মোট সম্পত্তি নির্ণয় এবং আরেকটি হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশদ আয় বিবরণীতে আমরা একটু দেখে নিই যে মোট মুনাফা বা ক্ষতি, পরিচালন মুনাফা বা ক্ষতি, নিট মুনাফা বা ক্ষতি,
এই মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদের নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। দুই, পরিচালন মুনাফা নির্ণয় করার যে আমাদের সূত্র রয়েছে যে আমরা যে মোট মুনাফা বা ক্ষতি পাই তার থেকে আমাদের পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয় বলতে আমরা অফিস ব্যয় এবং বিক্রয় ব্যয়কে বুঝে থাকি। এবং তৃতীয় যে ধাপটি রয়েছে নিট মুনাফা নির্ণয়, অর্থাৎ পরিচালন মুনাফা যে আমরা নির্ণয় করলাম, এই পরিচালন মুনাফা বা ক্ষতি যে হলো তার থেকে আমরা অন্যান্য আয় যোগ করলাম এবং অন্যান্য ব্যয় যোগ করার সাথে করলে আমাদের নিট মুনাফা নির্ণয় হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণীর ক্ষেত্রে মোট সম্পদ এবং মোট দায় মালিকানা সত্ত্ব নির্ণয়। এখানে আমাদের মোট সম্পদ বলতে আমরা মোট স্থায়ী সম্পত্তি, মোট দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পত্তিকে বোঝানো হয়ে থাকে। এবং মালিকানা সত্ত্ব ও দায় সত্ত্বের মধ্যে মালিকানা সত্ত্বের যে বিষয়টি রয়েছে এই বিষয়ের মধ্যে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে কিছু উপাদান এবং মালিকানা সত্ত্বকে হ্রাস করে কিছু উপাদান। এবং মোট দায় বলতে আমরা মোট যে দীর্ঘমেয়াদী দায় থাকে এবং যে চলতি দায় থাকে এটার যে সমষ্টি সেটাই হলো আমাদের মোট দায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক বিভিন্ন ধাপ সমূহ রয়েছে। একজন শিক্ষার্থীকে অবশ্যই তার এই যে ধাপ রয়েছে এই ধাপগুলো তার ভালো আয়ত্ত করতে হবে। যে সিরিয়াল দেওয়া আছে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো ভালো আয়ত্ত করতে হবে। যেমন পরিচালন আয়, অন্যান্য আয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ, মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, বিক্রিত পণ্যের ব্যয়, এর সূত্র রয়েছে, নিট ক্রয়ের সূত্র রয়েছে, নিট বিক্রয়ের সূত্র, নিট দেনাদারের সূত্র এবং নিট পাওনাদার। এই যে বিষয়গুলো রয়েছে অবশ্যই একজন শিক্ষার্থীকে তার এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। যদি একজন শিক্ষার্থী ভালোভাবে এগুলো পারে তাহলে তার অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই সে ভালোভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আয় নিয়ে আলোচনা করব। আয় বলতে আমরা এখানে পরিচালন আয়, পণ্য বিক্রয় এবং সেবা আয়, এই দুই ধরনের আয়। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে আয় রয়েছে বিক্রয় এবং সেবামূলক প্রতিষ্ঠানের যে আয় রয়েছে সেবা প্রদান করে যে আয় পেয়ে থাকে, অর্জন করে থাকে। অন্যান্য আয় বলতে আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানের বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ, উপভাড়া, শিক্ষানবিশ স্যালারি, ব্যাংক জমা সুদ, সম্পত্তি বিক্রয়ের যে লাভ, প্রাপ্ত যে লভ্যাংশ, অর্থাৎ এই যে আয়ের যে বিভিন্ন ধাপ রয়েছে, যে প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ভাবে প্রতিষ্ঠান অর্থ পেয়ে থাকে বা অর্থ প্রাপ্তি ঘটে থাকে, এই যে অন্যান্য আয়ের বিষয় রয়েছে এগুলা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রত্যক্ষ ব্যয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্রয় সংক্রান্ত যে ব্যয় রয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন ব্যয় সম্মিলিত হয়ে থাকে। যেমন পণ্য ক্রয় একটা প্রত্যক্ষ ব্যয়, আর পণ্য ক্রয়ের সাথে যে সম্পৃক্ত ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, অর্থাৎ পণ্য ক্রয় করার ক্ষেত্রে ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, কুলির মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক, এই সমস্ত বিষয় ক্রয়ের ক্ষেত্রে সম্মিলিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরিচালন ব্যয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে অফিস ব্যয় হয়ে থাকে, বেতন, ভাড়া, মনিহারি, বিমা সালামি, এই যে এগুলো দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা করা হয়ে থাকে। যা তার পরিচালকের সম্মান, ম্যানেজারের কমিশন, মেরামত ব্যয়, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ভ্রমণ ব্যয়, অবচয়, বিক্রয় সংক্রান্ত ব্যয়, এটাও আমাদের পরিচালন ব্যয়। বিক্রয় করার ক্ষেত্রে অনেক সময় আমাদের বিক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক, বিজ্ঞাপন, বিক্রয় কমিশন, প্যাকিং খরচ, অনাদি পাওনা, কুরিং, পত্রবার্তা, নমুনা পণ্যের ব্যয়, শোরুমের যে ভাড়া, অর্থাৎ বিক্রয় করার ক্ষেত্রে যে সমস্ত ব্যয় সংগঠিত হয়ে থাকে এই সকল ব্যয় হচ্ছিল বিক্রয় সংক্রান্ত ব্যয় বা বিক্রয় ব্যয়। এই দুটো ব্যয় হচ্ছিল আমাদের পরিচালন ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অন্যান্য ব্যয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ঋণের যে সুদ আমরা যে গ্রহণ করলাম, ঋণ গ্রহণ করে যে আমরা সুদ প্রদান করে থাকি, ঋণের সুদ, মূলধনের যে সুদ হয়ে থাকে, মূলধনের সুদ, ব্যাংক নোটের সুদ, এবং সম্পত্তি বিক্রয়ের যে ক্ষতি হয়ে থাকে, বিভিন্ন যে ক্ষতি, অর্থাৎ পণ্য পুড়ে যাওয়া বা পণ্য যে নষ্ট হয়ে যাওয়া, এই সমস্ত যে বিষয় রয়েছে এগুলো অন্যান্য ব্যয়ের সাথে সম্পৃক্ত।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করব। স্থায়ী সম্পত্তি বলতে আসবাবপত্র, ভূমি দালান কোঠা, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, যেটা সম্পত্তি, সুনাম অর্জনের যে ব্যয়, ট্রেডমার্ক, প্যাটেন্ট, এই সকল বিষয় স্থায়ী সম্পদ, অর্থাৎ প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সময়ে এই সম্পদগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলো বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না, এগুলো ব্যবহারের জন্য ক্রয় করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থাৎ আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা যদি বিনিয়োগ করে থাকি বা আমরা সঞ্চয়পত্র ক্রয় করে থাকি বা লগ্নিপত্র ক্রয় করে থাকি, এগুলো আমরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলাম, অর্থাৎ এগুলো আবার পরে টাকা পাওয়া যাবে এবং এগুলোর সাথে আবার লভ্যাংশ প্রাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলতি সম্পদ নিয়ে আলোচনা করব। চলতি সম্পদ বলতে প্রতিষ্ঠানের যে স্বল্পকালীন যে সম্পদ, অর্থাৎ খুব দ্রুত নগদে রূপান্তর করা যায়, দেনাদার, প্রাপ্য বিল, ব্যাংক জমা, হাতে নগদ, সহমূল্য নগদ মূল্যহারি, অগ্রিম ব্যয়সমূহ, বকেয়া আয় সমূহ, অর্থাৎ এই সমস্ত বিষয় থেকে আমরা খুব দ্রুত পরিসরে আমরা টাকা পেতে পারি। অনেক সম্পদ, অর্থাৎ যে সকল সম্পত্তি আমাদের পরবর্তীতে আমরা ব্যয় করে থাকি, কিন্তু এই ব্যয় ফলটা পরবর্তীতে আমাদের কাজে আসে। যেমন বিজ্ঞাপন আমরা 4 বছরের জন্য দিয়েছি, আমাদের 1 বছরের আমাদের যে আর্থিক যে ফলাফল, কিন্তু বাকি 3 বছরে যে রয়েছে থাকবে, এটা বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, অর্থাৎ প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে যে প্রাথমিক ব্যয় হয়ে থাকে, যা অনেক সম্পদ হিসেবে বিবেচনা করে থাকে। মালিকানা সত্ত্ব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করব। মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে যে সকল উপাদান, সেই সকল উপাদান হচ্ছে মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি। মালিকানা সত্ত্বকে হ্রাস করে উত্তোলন, আয়কর, জমি প্রিমিয়াম, অর্থাৎ মালিকানা সত্ত্ব বলতে মালিকের যে পাওনা, মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু প্রদান করে, অর্থাৎ মূলধন, অতিরিক্ত মূলধন বা নিট লাভের যে অংশ, এই সত্ত্ব, এই সমস্ত বিষয়গুলো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। এবং মালিকানা সত্ত্বকে যে হ্রাস করে, মালিক যখন কোনো কিছু উত্তোলন করে, অর্থাৎ নগদ টাকা, পণ্য উত্তোলন বা আয়কর, মালিকের যে আয় করের অর্থ, যে অর্থ প্রদান করে থাকে, জীবন বীমা, মালিক যখন জীবন বীমা প্রিমিয়াম ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রদান করে, এই সকল বিষয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় সূত্রে আলোচনা করব। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়। নিট পারমাণবিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ ব্যয় ক্রয় সংক্রান্ত যে ব্যয়গুলো রয়েছে, এর সাথে আমরা নিট সমাপনী মজুত পণ্য এই বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন নিট ক্রয় নিয়ে আলোচনা করব। নিট ক্রয় কিভাবে নির্ণয় করা হয়। ক্রয় থেকে ক্রয় ফেরত, আমরা যদি পণ্য ক্রয় করি, তার থেকে যে ফেরত দেওয়া হয় বা ক্রয় যে বাটা পাওয়া যায়, বাকি যে পণ্য যে ক্রয় করে, তাহলে এটা যোগ হয়। এবং বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের পণ্য কমে যায়। আমাদের মালিক যদি পণ্য বিতরণ করলে এইটা ধরো আমাদের ক্রয় কমে থাকে এবং আগুনে বিনষ্ট পণ্য, এই পণ্য কমে যাওয়ার কারণে আমরা এখন নিট বিক্রয় আলোচনা করবো। আমরা নিট বিক্রয় করার ক্ষেত্রে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা এবং বাকি যে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় ফেরত বাদ যায় এবং বিক্রয় বার্তা বাদ যায়, এবং বাকি যে ক্রয় যদি হয়, এটা বিক্রয়কে বাড়ায়, এটা যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নিট পাওনাদার নিয়ে আলোচনা করব। অর্থাৎ পাওনাদার যখন বাকিতে ক্রয় করা হয়, তখন পাওনাদার বৃদ্ধি পায়, এবং যদি পণ্য ফেরত দেওয়া হয়, তাহলে পাওনাদার আবার হ্রাস পেয়ে যায়। এবং পাওনাদার বার্তা সঞ্চিতি হওয়ার দ্বারাও পাওনাদার যে পদ্ধতি রয়েছে, পাওনাদার বার্তা সঞ্চিতি দ্বারাও পাওনাদার হ্রাস পেয়ে থাকে।